একবিংশ শতাব্দীর নারী। কেবলমাত্র অধিকারের জন্য বিশ্বে অনেক নারীরা যেখানে লড়াই করছেন, সেখানে বাংলাদেশের শাসনভার নারীদের হাতে গত প্রায় ২.৫ দশক ধরেই। কিন্তু বাংলাদেশে নারীর অধিকার, উন্নয়ন এবং ক্ষমতায়নের চিত্রটি কি সত্যিই রঙিন? তাহলে কেন শুধুমাত্র মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে বাংলাদেশের নারীদের? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সুপরিচিত অভিনেত্রী তারানা হালিম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রউফ এবং উদ্যোক্তা ও লেখক রুবানা হক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। গত বছর একই সময়ে বিবিসির আমন্ত্রণে লন্ডনে 100 উইমেন বা 100 নারী শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানমালায় যোগ দিয়েছিলেন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা 100 জন নারী। আজকের বিশ্বে নারীদের ঝুঁকি, চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করেছিলেন তারা। ওই অনুষ্ঠানমালার বর্ষপূর্তিতে আজকের বিবিসি সংলাপের এই আয়োজন। আপনাদের দেয়া প্রশ্নেই আলোচনা হবে, তবে প্রশ্নটি কি সেটি কিন্তু আমাদের প্যানেলিস্টরা এখনও জানেন না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন করছেন সাইরাস কামরুল। ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রশাসন কিংবা রাজনীতিতে নারীর উচ্চপদে আসীন হওয়া কতটুকু জরুরি? ধন্যবাদ। ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রশাসন এবং রাজনীতিতে নারীর উচ্চপদে আসীন হওয়া কতটুকু জরুরি? তারানা হালিম। ক্ষমতায়ন নিশ্চিত করবার জন্য প্রশাসন এবং রাজনীতিতে যে কোনো নারীরই প্রবেশ জরুরি বলে আমি মনে করি, কারণ এটা সিদ্ধান্ত গ্রহণের একটি জায়গা। এবং নারীর ক্ষমতায়নে আপনারা যদি দেখেন 2013 সালেরই যে গ্লোবাল জেন্ডার যে গ্যাপ রিপোর্ট যেটি হয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থান কিন্তু 7ম। এবং বাংলাদেশ কিন্তু রাজনীতিতে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আপনি যে উচ্চ পদের জায়গাগুলোতে বলছেন, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সংসদ উপনেতা নারী, মাননীয় স্পিকার নারী, এবং এখানে প্রায় 20% নারী সংসদ সদস্য রয়েছেন নির্বাচিত হয়ে। 50 জন সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য রয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, মিউনিসিপ্যাল নির্বাচন বলেন, সেখানে 1/3 নারীর কোটা আছে। এমনকি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে 12,000 নারী সরাসরি ভোটে বিজয়ী হয়ে এসছে। কাজেই রাজনৈতিকভাবে নারীর ক্ষমতায়ন হয়নি, এই কথাটা অন্ততপক্ষে এই সরকারের সময় আমরা একেবারেই বলতে পারি না। এসছেন, কিন্তু তাদের কি আসলে সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা সেটি কি তাদেরকে দেওয়া হচ্ছে? আমি মনে করি যে এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্ষমতাটি অনেকখানি নারীর নিজের। এটি বললাম এই জন্য যে দেখুন, আমি সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হয়েছি। আমার নিজেরই কিন্তু সবসময় একটি দাবি ছিল যে সংরক্ষিত নয়, সরাসরি নারী নির্বাচিত হয়ে আসবে। কিন্তু যখন আমি সংরক্ষিত আসনে নির্বাচিত হলাম, আমি দেখলাম যে অনেকগুলো কাজ আমার পক্ষে করা সম্ভব হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন প্রোটেকশন অ্যাক্ট বলুন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বলুন, স্কুল ফিডিং প্রোগ্রাম বলুন, হিজড়াদের 3য় সত্তা হিসেবে সরকার কর্তৃক স্বীকৃতি বলুন, এই যে কাজগুলো, এগুলো কিন্তু আমি সংরক্ষিত আসনে থেকেই করেছি। কিন্তু আমি যদি ভোকাল না হতাম, আমি যদি আমার নিজের বিবেকের কাছে, আমার নিজের আদর্শের কাছে পরিষ্কার থেকে সুবিধা বঞ্চিত শ্রেণীর জন্য কথা না বলতাম, তাহলে হয়তোবা কোনো কিছু করা সম্ভব হতো না। কাজে এটা নিজের উপরে নির্ভর করে। আমি একটু আসাদুজ্জামান রিপনের কাছে যাচ্ছি। আসলে এই চিত্রটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমি অনেক ক্ষেত্রে আমি তারানা হালিমের সাথে একমত। একটা হচ্ছে যে আপনি দেখবেন যে সংরক্ষিত আসনের কথা উনি বলে ওনার একটা মনের ক্ষোভের কথাও বলেছেন। আমি ভীষণভাবে একমত। আমি মনে করি পুরুষদের মতো পাশাপাশি তারা মেয়েরা নির্বাচিত পদগুলোতে আসতে পারেন, সেক্ষেত্রে অবশ্য কোনো বাধা নেই। কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু নারীদেরকে সেভাবে মনোনয়ন দেন না, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে এই যে সংরক্ষিত আসনের কথা বলা হয়, সেখানে মনে করেন 50 এমপি আমাদের পার্লামেন্টে আসেন, কিন্তু আলটিমেটলি সেখানে কিন্তু ইলেকশন হয় না। সেখানে কি হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি তার প্যানেলের মধ্যে যেই কজন নারী বা তার সমর্থক যারা আছেন তারাই সেখানে সিলেক্টেড হয়ে যাচ্ছেন, ওখানে কিন্তু ঠিক ইলেক্টেড হওয়ার প্রভিশনটা থাকছে না। তো
তো যার ফলে হচ্ছে কি আমাদের দেশে আবার ঠিক পুরো আপনার গোড়াতে যেটা বলতে হয়, আমাদের দেশে পার্লামেন্টের মেম্বাররা, আসাদুজ্জামান রিপন, একটি পার্লামেন্টে যেখানে নারী যদি প্রধান ভূমিকায় থাকেন একটি দলে, সেক্ষেত্রে আসলে নারীদেরকে আরো এগিয়ে নেওয়ার উদ্যোগটা কেন নেই? উদ্যোগটা নেই তা বলবো না, উদ্যোগটা কিছুটা তো আছেই। আপনার আওয়ামী লীগ আমলের দুজন, আপনার দলে কি আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের দলে এবং আওয়ামী লীগ, আমি দুটো দলের কথাই বলছি, ক্রমান্বয়ে কিন্তু তারা তাদের দলের নেতৃত্বে এবং মানে আপনার সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং আপনার মন্ত্রিসভার মধ্যেও আওয়ামী লীগ বিএনপি সব জায়গাতেই কিন্তু আপনার নারীরা ক্ষমতায়িত হচ্ছেন, এটা ঠিক। আরও যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে যদিও অনেক সময় আমাদের নারীদেরকে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একসময় দেওয়া হতো, এখন অনেকেই আমাদের নারীদের মধ্যে, আমি কিন্তু রাজনীতি নির্বিশেষেই বলছি যে আমাদের মধ্যে নারীরা কিন্তু অনেক শীর্ষ পদে গুরুত্বপূর্ণ পদগুলোতে আসছেন। কিন্তু যেটা বলছেন যে আসলে এখানে একটা বিষয় আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে 2009-এর আরপিও অ্যাক্ট অনুযায়ী 33% নারীর অংশগ্রহণ থাকার কথা সবগুলো কমিটিতে, অর্থাৎ যেটা হচ্ছে আপনার শীর্ষ কমিটি এবং ডিসিশন মেকিং যেখানে হয় সিদ্ধান্ত গ্রহণের, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে ইভেন কমিটি স্ট্রাকচারেও বাংলাদেশে কিন্তু সেটা হচ্ছে মাত্র 2%। হ্যাঁ, সেটা আমরা ফলো করছি না, এটা ঠিক। কিন্তু আপনি পাশাপাশি যদি উন্নত দেশগুলোর কথা বলেন, যারা আপনার বিভিন্ন আন্তর্জাতিক মানে সনদের কথা উল্লেখ করেন বলেন, বা আমরা যে সমস্ত চুক্তিগুলোতে স্বাক্ষর করে থাকি, এই চুক্তিগুলো আমরা স্বাক্ষর করি একটা আন্তর্জাতিক সভার সদস্য হিসেবে, ঠিকই আছে, কিন্তু আমরা এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবো বা মানে পারি, সেটা কিন্তু দেখার বিষয়। তো যেমন ধরুন আপনার পলিটিক্যাল পার্টিগুলোতে আপনি যে পার্সেন্টেজের কথা বললেন, এটা কিন্তু আপনার আরপিও তো বলেছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু সেভাবে পসিবল হচ্ছে না। এই কারণে আমাদের দেশের নারীরা কিন্তু সরাসরি রাজনীতিতে, মূলধারা রাজনীতিতে তারা কিন্তু এগিয়ে আসছেন না। কিন্তু যারা আসছেন তাদেরকে কি আপনারা সুযোগ করে দিচ্ছেন? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার দলে এই ধরনের কোনো, যেটাকে আমরা বলি যে প্রশিক্ষণ বা গ্রুমিং, সেটি কি আপনার দলের নারী সদস্য যারা আছেন তাদেরকে আপনারা করছেন? আমি এদিক দিয়ে খুব আশাবাদী, এই কারণে যে আমি একেবারেই আপনার মানে 9 পার্লামেন্টে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে 9 পার্লামেন্ট মানে লাস্ট পার্লামেন্টে, তাই না? তো ওই পার্লামেন্টও কিন্তু যে 5টি মেয়ে আমাদের ছিলেন যারা সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছেন পার্লামেন্টে, এরা কিন্তু কম্পারেটিভলি ইয়াং, ইউনিভার্সিটি এডুকেটেড, এরা এসছেন। ধন্যবাদ। আমি যদি একটু যুক্ত করতে পারি, আমি আসলে ঠিক আপনার দলকে ঠিক আক্রমণ করতে চাই না, কিন্তু তারা খুব ভালো দৃষ্টান্ত কিন্তু রাখেননি, কারণ নবম সংসদে আমরা কিন্তু একটু লজ্জিতও হয়েছিলাম, কারণ আমরা আমাদের নারী সংসদ সদস্যরা আমাদের ভাষা, আমাদের আচরণ, আমাদের সবকিছুই এমন হবে যেটিতে নারীরা উৎসাহিত বোধ করবেন রাজনীতিতে আসতে। কিন্তু আপনাদের দুজনের কথা শুনেও আমরা দেখি একটু আপনাদের কাছে 15 সেকেন্ডস আমি নিতে চাই। সেক্ষেত্রে আমি আমাদের একেবারে মানে তরুণ বয়সের মেয়েদেরকে খুব অভিযুক্ত না করে, তাদের যারা গার্ডিয়ান, পার্লামেন্টে এরকম অনেক সিনিয়র নেত্রী যারা থাকেন, তাদের অশালীন এবং মানে কুরুচিপূর্ণ কথাবার্তা তো মানে দর্শক শুনে থাকে, এটা ঠিক অ্যাপ্রিশিয়েটিং। প্যানেলে আরো দুজন আছেন, আমরা প্যানেলে ফিরে আসবো, তবে তার আগে একটু দেখে আসি দর্শক আসলে এই বিষয়ে কি ভাবছেন। প্রথম সারিতে একজন হাত তুলেছেন, আপনি বলুন। আমার বিশ্বাস, যদি নারীদের কোনো কাজের সুযোগ দেওয়া হয় তবে পুরুষদের চাইতে বেশি উন্নতি করবে, কিন্তু এখন আমাদের দেশে সেই সুযোগ দেওয়া হচ্ছে না কেন? ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? পেছনে একজন দর্শক হাত তুলেছেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে প্রায় 2.5 দশক ধরে মানে সরকার প্রধান হচ্ছেন নারী। সে অনুযায়ী আমাদের দেশে ম্যাডাম তারানা হালিম বললেন যে ইলেকটেড নারী সংসদে আসছেন 20%। এটা কি অনেক কম না? নেহাত মানে আরও বেশি হওয়া কি উচিত ছিল না? তারানা হালিমের কাছে ফেরত আসবো, তার আগে প্যানেলে আমি রুবানা হকের কাছে যাচ্ছি। রুবানা হক, আপনার মিশ্র উত্তর দিই, কারণ যেহেতু দর্শকরা প্রশ্ন করছেন এজন্য। প্রথমত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শীর্ষস্থানে একজন নারীর অবস্থান অতীব জরুরি। কারণ একটাই, কারণ দেখেন গত 10 দিনে কিন্তু অন্তত 5টি জায়গায় 5টি শিশু ধর্ষিত হয়েছে। হ্যাঁ, এই ধর্ষণগুলো ঠেকাবে কে? শুধু ক্ষমতায়ন কিন্তু একমাত্র বিষয় না।
এর সাথে সাথে নিরাপত্তাহীনতারও একটা ব্যাপার আছে। কাজে শীর্ষ অবস্থানে যিনি থাকবেন উনি যদি ক্ষমতায়িত হন তাহলে নারী অনেক নিরাপদ থাকবে এবং নারীর একইভাবে ক্ষমতায়ন সম্ভব হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে রিপোর্টটির কথা তারানা বললেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আসলে 135টি দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু 75 নম্বর। প্রথম 10টি দেশই কিন্তু আসলে নর্থ ইউরোপীয় দেশগুলো। এটি ভাবতে হবে। এবং জেন্ডার প্যারিটি বলে একটা, জেন্ডার ইকুয়ালিটি বলে ওখানে একটা কয়েনেট ছিল, সেখানে কিন্তু 1 নম্বর হলো গোটা নম্বর, তার মধ্যে বাংলাদেশ পেয়েছে 0.685 ভাগ। তার মানে হলো যে অন্য যারা দেশ ছিল তারা কিন্তু 81 থেকে 87। কিন্তু আরেকজন দর্শক বলছিলেন যে বাংলাদেশে হচ্ছে না কেন? বাংলাদেশে না, সারা বিশ্বেই আসলে নারীর কিন্তু ক্ষমতায়ন একটি অন্য জায়গায় দাঁড়িয়ে গেছে। কেমন? যেমন খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা কিন্তু অর্ধেক বলি, তাই তো? অর্ধেক কাজ করি আমরা, অর্ধেক কর্মপ্রহরও আমরা, কিন্তু আয়ের বেলায় গিয়ে কিন্তু শতকরা 10 ভাগ আমরা আয় করি। এবং একই সাথে পৃথিবীর যাবতীয় যা সম্পত্তি আছে সেটির কিন্তু মাত্র 2 ভাগের অধিকারী নারী। কাজে নারী কিন্তু আসলে কোনো মতে 50-50 ওয়ার্ল্ডে কিন্তু বসবাস করে না, 90-10 করে। এটি কিন্তু একটি কথা। আর আপনারা বাংলাদেশের সংসদে কথা বলছেন, বাংলাদেশের সংসদে কেন, গোটা পৃথিবীর সংসদে ম্যাক্সিমাম 2012-তে কিন্তু শতকরা 20 জন সাংসদ ছিলেন। কাজে আমরা ভালো জায়গায় অবস্থান করছি। ধন্যবাদ। এবার একটু যাচ্ছি বিচারপতি আব্দুর রউফ, আপনি কি মনে করছেন? সুন্দর প্রশ্ন হয়েছে, উত্তরও ভালো হয়েছে। সবার সঙ্গে দ্বিমত করার আমি কোনো একটা সুযোগ দেখছি না। আপনি কি মনে করেন যে কতটা জরুরি আসলে নারীর উচ্চ পদে আসীন হওয়া? যদি শুধু নারী ক্ষমতায়ন বলেন একটা, কিন্তু তার সঙ্গে যখন উন্নয়নটা আনবেন তখন উন্নয়নটা শুধু নারী চিন্তা করলে চলবে না, নারী মিলিয়েই করতে হবে। আমাদের নারীরা মাত্রই সামনের দিকে এগোনো শুরু করেছেন। একবারে প্রথমেই যদি আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে চলে যান তাহলে তো হবে না, তারা তো এগিয়ে আসছেন। এবং যে কথাটি দর্শকের ভেতর থেকে এসছে যে প্রায় 2 দশক পর্যন্ত মোটামুটি নারীদের কথাতেই তো শুনছি। রাজা করিল রাজ্য শাসন, রাজারে শাসিল রানী। রাজার সময়ও ঠিক এটাই ছিল। তো এছাড়া যদি আমরা ইতিহাসও গবেষণা করি তাতে দেখা যাবে নারীর প্রাধান্য থাকবে, দিতে হবে। কারণ তাকে মাতৃত্বের দায়িত্বটা যখন নিতে হচ্ছে তখন সেটা ছিল একসময়, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা তাতে আপনি কি দেখেছেন? আপনি তো একটা সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আপনি কি দেখেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অনীহা আছে কিনা নারীকে সামনে এগিয়ে আনার ব্যাপারে? আমি তো মনে করছি না। রাজনৈতিক দলগুলো তো নারীদের প্রাধান্যটা মেনে নিয়ে রাজনৈতিক দলগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। সুন্দর কথাটা হয়েছে এই যে মায়ের দায়িত্ব যেখানে রয়েছে সেটাকে আর বাবা সেই দায়িত্বটাকে সাবস্টিটিউট করতে পারে না। সংসারে চালানোর ব্যাপারে সে নারীকে মানতেই হবে। যদি না মানেন তাহলে বিশৃঙ্খলা, যেটা পাশ্চাত্য হয়েছে, পাশ্চাত্যে যে বিশৃঙ্খলাটা এসছে এটা শুধু না মানার জন্য হয়েছে। সমানের কথা বলতে গিয়ে তারা নারীদেরকে পিছনে ফেলে দিচ্ছে। আপনার নারীদের প্রাধান্য দিতেই হবে, তাকে উপরে রাখতেই হবে। কারণ তার উপরে নির্ভর করে আপনার সমাজ, তার উপরে নির্ভর করে বিশ্ব, তার উপরে নির্ভর করে প্রশান্তি। এই বিশ্বকে যদি সুন্দরভাবে গড়তে হয় নারীদেরকে তেমনিভাবে উঁচিয়ে রেখে তাদেরকেও সেই গড়ার সুযোগটা দিতে হবে, অন্যথা তো বিশ্ব গড়া যাবে না। ধন্যবাদ। তারানা হালিম, একজন দর্শকের একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে সংসদে সংরক্ষিত আসন সব সহ নারীর এই যে 20%, 20%, এটা কি যথেষ্ট? ইজ ইট এনাফ? আমি মনে করি যে আমরা যদি গুণগত মান বিচার করি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবি যথেষ্ট অগ্রগতি হয়েছে। কারণ আপনি একদিনে বিশ্বের সব কিছু বা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে সব কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের দলের সভানেত্রী তিনি অত্যন্ত নারী বান্ধব বলে তিনি অনেক নারীকে ইচ্ছাকৃতভাবে ডেকে নিয়েও নমিনেশন দিয়েছেন। কিন্তু এখানে বুঝতে হবে আসলে আপনাদের মতো আমরাও কিন্তু যখন প্রথম গেছি তখন মনে করেছি যে নির্বাচন বোধহয় এইভাবেই করে ফেলা যায়, গিয়ে দাঁড়াবো, আমি সৎ মানুষ, চাইবো ভোট, মানুষ ভোট দেবে, আমি নির্বাচিত হয়ে আসব। কিন্তু এটা খুব ডিফিকাল্ট।
আসলে আমাদের জনগণও কিন্তু একজন নারী, একজন সৎ নারী, তিনি কোনো রকম তার ক্যাডার বাহিনী নাই, আমি উইথ ডিউ রেসপেক্ট টু কে বলে যারা পুরুষ আছেন তাদের ক্যাডার নাই, তার অর্থবিত্ত সেরকম নাই, এরকম একজন নারী আমরা গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে আমরা ঘাম ছুটিয়েও যদি আমরা বলি যে আমাদেরকে নির্বাচিত করো, আমরা চা খাওয়াতে পারবো না, পানি খাওয়াতে পারবো না তোমাদের, বাট তোমরা আমাদের জন্য কাজ করবে, কজন করবে সেরকম মন মানসিকতা ভোটারদেরও তৈরি হয়েছে কিনা, সকলেরও তৈরি হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। আমি এখানে একটা কথা আমি বলবই, আমার খুব কষ্ট লাগে, আমি কিন্তু চেয়েছিলাম সরাসরি নির্বাচন করব, কিন্তু আমি যখন দেখলাম যে আমাদের দেশের জনগণ খণ্ডিত সততায় বিশ্বাসী, অর্থাৎ আপনি যখন নির্বাচিত হবেন তখন আপনি তার এমপি হিসেবে তার একটা ম্যাট্রিক পাস ছেলের জন্য আপনি তদবির করবেন, আপনি কাকে বঞ্চিত করবেন? একজন এমএ পাস ছেলেকে। আপনি যদি তখন সেটা না করেন, আপনি পরের বার সংসদে ইলেকশনে আপনি জিতে আসতে পারবেন না। আমি তো খণ্ডিত সততায় বিশ্বাসী না। এই ধরনের মানুষকে সংসদে নেবেন কি আপনারা, বা নির্বাচিত করবেন আদৌ? ধন্যবাদ। শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপে উত্থাপিত বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত মতামত দিতে চাইলে আপনারা বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com এখানে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা ফেসবুক ব্যবহার করছেন তাদের জন্য বিবিসি বাংলার ফেসবুক পাতায় মতামত দেওয়ার সুযোগ রয়েছে। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করছেন মোসাম্মদ শাহিমা খাতুন। নারীর অধিকার, ক্ষমতায়ন আর উন্নয়নের ক্ষেত্রে পুরুষ কি তার সহযাত্রী হতে পারছে? রুবানা হক, নারীর ক্ষমতায়ন, অধিকার এবং উন্নয়নে পুরুষ তার সহযাত্রী হচ্ছেন কিনা? খুব জটিল প্রশ্ন, কারণ এখন পুরুষ যদি আসলে সহযাত্রী হতো তাহলে তো এত বৈষম্য থাকতো না। কাজে আমি মনে করি না যতটা করা দরকার ততটা হচ্ছে না। নানা রকম পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে, নানা রকম পরিসংখ্যানও আছে। এর মধ্যে সম্ভবত ইউএনডিপির একটি পরিসংখ্যানে দেখা গেছিল যে শতকরা 87% পুরুষ, 2400 জন বোধহয় ওরা ইন্টারভিউ করেছিল, শতকরা 87% পুরুষ বলেছে যে না, আমরা মনে করি একটু মৃদু প্রহার অথবা একটু বকলে টকলে কোনো ক্ষতি নেই, এটি আমাদের ধর্মের সাথে জয়, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটিও কিন্তু জায়েজ। কাজেই পুরুষ যে একেবারে সহযাত্রী এটা বলবো না, তবে হ্যাঁ, আমি গার্মেন্টস করি, হ্যাঁ, কাজে আমাদের তো 40 লক্ষ শ্রমিকের মধ্যে 30 লক্ষই মহিলা। কিন্তু আমার ফ্যাক্টরি ফ্লোরে যখন আমি হাঁটি তখন কিন্তু আসলে পুরুষেরা কি পছন্দ করেন মহিলা সুপারভাইজার? করেন না কিন্তু। হ্যাঁ, যখন মহিলা সুপারভাইজার আমরা বানাই তখন কিন্তু যে পুরুষ সহকর্মী সে কিন্তু খুব যে একটা কোঅপারেটিভ হয় সেটা কিন্তু না। কাজেই আমাদের কিন্তু সমাজের প্রত্যেকটি স্তরে কিন্তু এই বৈষম্যটি রয়ে গেছে, এবং আমরা যতই বলি যে আমরা সাংঘাতিক লিবারেটেড, আমাদের কোনো অসুবিধা নেই, খুব প্রোগ্রেসিভ আমরা, কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু আমরা কেউ কোনো না কোনোভাবে নানা রকম ভাবে অনেকগুলো জায়গায় কিন্তু আটকে বসে আছে। সমস্যাটা আসলে কোথায়? পুরুষের মাইন্ডসেট। আমি অনেস্টলি, আমি একেবারে অনেক সাহস করে কথাটা বলছি, কিন্তু আসলে পুরুষ যদি তার দৃষ্টিভঙ্গির একটু বদলান তাহলে আমরা নানাভাবে গেইন করব। একটা কারণে, কারণ আবারও বলি, পৃথিবীতে দেখা গেছে যে এক্সিকিউটিভ কমিটিগুলো হয় বিজনেস অর্গানাইজেশনে, সেখানে যদি জেন্ডার ব্যালেন্স থাকে তাহলে দেখা যায় যে নারীরা কিন্তু আসলে অনেক ভালো করেন এবং প্রায় শতকরা 56% বেশিও প্রফিট করেন। ম্যাকেনজির একটা ইয়েতে আছে, রিসার্চে আছে, এরকম হার্ভার্ড বিজনেস রিভিউ সেটাও কিন্তু বলে যে আসলে নারী যেখানেই আছে সেখানে নারী কিন্তু কম বিনিয়োগ করে শতকরা 20% বেশি উপার্জন করেন। আমি বলছি না যে নারীরাই খুব এফিশিয়েন্ট আর পুরুষরা না, কিন্তু নারীরা ডেফিনেটলি এই মানে শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বেই কিন্তু আমরা নানাভাবে নানা দিক থেকে নানা রকম অবদান রাখছি। অর্থনৈতিক অবদান অনেক সময় নারীদের দৃশ্যমান হয় না, যেরকম অনেক সময় দেখা যায় যে যারা বাড়িতে কাজ করেন তাদের তো হিসাবটা জিডিপির গ্রোথের মধ্যে ধরা হয় না, কিন্তু সেই অবদানটাকে কি আপনি একেবারে ফেলে দেবেন? তা তো না। তো বাড়িতে খুব মজার একটা পোস্টার দেখেছিলাম, সম্ভবত নিজেরা করি বলে একটা এনজিওর, একটা মহিলা 10 হাতি মহিলা, 10টা হাত, আর সামনে পুরুষ বসে বলছে আমার স্ত্রী কোনো কাজ করে না।
তো এটি আসলে খুব একটা কমন সিনারিও বাংলাদেশে, যেখানে আপনি যতই করেন, আপনি একজন মা, আপনি একজন কর্মঠ মহিলা, আপনি সব করেন, আপনার স্বামী সহযোদ্ধা, কিন্তু আলটিমেটলি গিয়ে যখন আপনার ইভ্যালুয়েশনটা হয় তখন আপনি কেন যেন আমাদের ঠিক মতো আসলে ইভ্যালুয়েশনটা হয় না। ধন্যবাদ রুবানা হক। বিচারপতি আব্দুর রউফ, আপনি কি মনে করেন নারীর অগ্রগতিতে পুরুষ সহযাত্রী হচ্ছেন কিনা? হতেই হবে, অন্যথায় অগ্রযাত্রা হবে না। সেটা আপনি বলছেন হতেই হবে, কিন্তু হচ্ছেন কিনা? হতেই হবে, অন্যথায় হবে না। প্রশ্নটি এই, নারীকে পৃথক কিংবা পুরুষকে পৃথক চিন্তা করলে পরে অগ্রযাত্রা তো হবে না, মারামারি হবে, টানাটানি হবে। আর যদি আমরা সহযাত্রী হিসাবে গ্রহণ করি এবং যেটা করতেই হবে এবং সেটাই হলো নিয়ম, তাহলে উন্নয়নের ধারা তো বইবেই, শুধু বইবে না, সুশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে এবং সেটাই দরকার এই সামাজিক বিবর্তনের যোগে। কিন্তু সেটা কি বাংলাদেশে হচ্ছে? বাংলাদেশে তো মাত্র শুরু হয়েছে। বাংলাদেশকে এখনই যদি ইউরোপ বানিয়ে ফেলতে চান তাহলে তো এটা চিন্তা করাটা ঠিক হবে। আমাদের নারীরা যেমনিভাবে এগিয়ে চলবার জন্য একটা স্পৃহা তারা দেখাচ্ছেন, কর্ম পরিচালনা করছেন, পুরুষদেরও তেমনিভাবে এগিয়ে আসতে হবে তাকে সাহায্য করার জন্য। পুরুষ যদি সাহায্য না করে তার অ্যান্টি ফোর্স হিসেবে দাঁড়ান তাহলে যে গোলমালটা হয় সেটাই হচ্ছে। এবং এটা হবে কোন স্টেজে? দুই স্টেজে। একটা স্টেজে হয়ে গেছে যে পাশ্চাত্য বিশ্বে দেখা গেছে যে নারীদেরকে শুধু ফুসলে নারী অধিকার বলে নারী অধিকারটা কিন্তু সেখানেই বেশি লঙ্ঘিত হচ্ছে। সেই জন্য সহযাত্রী বাংলাদেশে হচ্ছে কি না, আমি তো বলবো যে এই যে গার্মেন্টসে যে বললেন যে এত এত মহিলা কাজ করছেন, যদি তার ঘরের দিক থেকে একেবারে সাংঘাতিক অবজেকশন থাকতো তাহলে তো বোধহয় এতগুলো কাজ করা সম্ভব হতো না। কিন্তু ঘরের দিক থেকেও তো অনেক অবজেকশন আছে। দুটা জিনিস চিন্তা করতে হবে। আমরা মাত্র এগিয়ে যাচ্ছি, এই এগিয়ে যাওয়ার পথে এখনই যদি একেবারে সাংঘাতিকভাবে আমরা দুটা স্রোত করে, দুটা স্রোতের উৎস এবং শীতল স্রোত দুটাকে পাশাপাশি এনে দুটাকে যদি সরাসরি ডাইরেক্ট কনফ্লিক্টে দিই তাহলে হবে না। সেই জন্য সহযোগী হতেই হবে এবং সহযোগী হওয়ার জন্য আমাদের কর্মপরিণত মোটামুটি চলছে বলে আমি মনে করি। ধন্যবাদ বিচারপতি আব্দুর রউফ। এবারে দেখি একটু দর্শকদের কাছে যাই, অনেকেই হাত তুলেছেন। দ্বিতীয় সারিতে বা পাশে রুবানা হক, আপনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে পুরুষরা হচ্ছে সহগামী হচ্ছে না, বা আপনার মনে হচ্ছে এটা, তো সেক্ষেত্রে বাংলাদেশের নারী অধিকার বা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় খেয়াল করতে পারি। একটা হচ্ছে বেগম রোকেয়ার নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তার অবদান, এবং হচ্ছে পাশ্চাত্যের এখন যে ফেমিনিজম যে ধারণা আমরা পড়াশোনা করতেছি বিভিন্ন লেভেলে, তো এক্ষেত্রে বেগম রোকেয়া যেটা করেছেন যে পুরুষদেরকে নিয়ে বা পুরুষদের সাথে করেই এগিয়ে যেতে, আমাদের কোনটা ইউজ করা উচিত? আমরা কি পাশ্চাত্যের ফেমিনিজম যে থিওরিটা রয়েছে যেখানে হচ্ছে অনেকটা পুরুষ বিদ্বেষ ধারণার মতো রয়েছে, যেখানে লিবারাল ফেমিনিজম এবং রেডিক্যাল ফেমিনিজমের নামে ধারণা রয়েছে, আমরা আসলে আমাদের কোনটা ব্যবহার করা উচিত? আর আমাদের যারা বর্তমানে নারী অধিকার আন্দোলন করতেছেন তাদের ক্ষেত্রে তারা কোনটা ইউজ করতেছেন? তারা কি রোকেয়া সাখাওয়াতকে নিয়ে আসতেছেন সামনে? যদি রোকেয়া সাখাওয়াতকে নিয়ে আসেন তাদের জীবনে কি রোকেয়া সাখাওয়াতের সেই শিক্ষাগুলো আছে কিনা, আমার সেটা প্রশ্ন। ধন্যবাদ। রুবানা হক, আমি আসলে অতি নারীবাদী মহিলা নই, কাজে আমি এটির প্রশ্নের ঠিক জবাব দিতে পারবো কিনা জানি না। তবে এটুকুন বলি যে টপ ডাউন অ্যাপ্রোচ কোনো কিছুরই ভালো না। পশ্চিমা দেশগুলো যা করছে তাতেই যে নারীর ক্ষমতায়ন অনেক হচ্ছে ওখানে, সেটা কিন্তু না। ধরেন ইউরোপে কিন্তু বলে যে 100 জন যদি এন্টারপ্রেনার থাকে তার মধ্যে মাত্র 25 জন হলো নারী। হ্যাঁ, এবং এরকম অনেক আরও অনেক অনেক তথ্য আছে। কাজেই আমরা ঠিক পশ্চিমা দেশে কী হচ্ছে সেটা না দেখে যদি নিজেরা নিজেদের মতো করে একটি ফর্মুলা তৈরি করি, সেটিই সবচাইতে ভালো আসলে। আর তাছাড়া নারীর ক্ষমতায়ন তো সবচাইতে বেশি বাংলাদেশে হয়েছে। গার্মেন্টস সেক্টরে যা হয়েছে অন্য কোথাও কোনো দেশ দেখা কোথায় হয়েছে, কোথাও হয়নি। কিন্তু কাজে আমাদের নিজস্ব হোমগ্রোন ফর্মুলাটাই ভালো। হ্যাঁ, আর বিদেশে অনেস্টলি আপনি 500টি কোম্পানির মধ্যে 2008 থেকে, বা আমি অনেক পরিসংখ্যান বলি, মাফ করবেন, 2008 থেকে 12-র মধ্যে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার বলে একটা কোম্পানি ওরা মাপঝোপ করেছিল, করে দেখেছিল 500টি কোম্পানির মধ্যে মাত্র 4% মহিলা ওখানে ওন করে কোম্পানিগুলা। কাজে ওরাও যে খুব ভালো করছে সেটা কিন্তু না।
কাজে আমাদের নিজস্ব ঐতিহ্যে, নিজস্ব ধারায়, নিজস্ব আদলে নিজেরা যদি একটি ফর্মুলা দাঁড় করাতে পারি সেটি ভালো। আর সেটি কিন্তু আসলে খুব সহজ একটি ফর্মুলা, সেটি সমানাধিকারের ফর্মুলা। হ্যাঁ, এটা কিন্তু এর বেশি। আর আমি আসলে অগ্রাধিকার চাই নারীর জন্য, সমানাধিকার নয়। দেখি দর্শকদের দিকে আবারও যাচ্ছি, হাত তুলেছেন অনেকেই। ওপাশে নারী একজন হাত তুলেছেন, আপনি। আমার প্রশ্ন ম্যাডামের কাছে যে নারীর অধিকার নিয়ে আমরা যাচ্ছি বা আমরা সবাইকে অধিকার নিয়ে চিন্তা করতেছি। আসলে আমরা যারা কর্মজীবী মহিলা বা আমরা যারা কাজ করি, দেখা গেছে যে আমরা 9টা বা 9:30টায় অফিসে ঢুকি, স্টিল নাও 6টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়। তো মাঝখানে ছেলেরা কি করে, বাহিরে যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়। আপনি মূল প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন। নারীর ক্ষমতায়ন, অধিকার এবং উন্নয়নের ক্ষেত্রে পুরুষ তার সহযাত্রী হচ্ছে কিনা, এই বিষয়টি হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ। এই বিষয়ে পুরুষ সহযাত্রী কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, সর্বক্ষেত্রে হচ্ছে না। সর্বক্ষেত্রে হলে হয়তো আমরা আরো আগে যেতে পারতাম। ধন্যবাদ। আরেকজন দর্শক সামনের সারিতে হাত তুলেছেন। আমি পুরোটাই গৃহিণী, আমি মা, আমি পুত্রবধূ, আমি দাদি, আমি সন্তান, আমি মানে অনেক কিছু একটা সংসারের মধ্যে। সকাল 6টা থেকে নামাজ থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত আমি কাজ করি। আমার কি মূল্যায়ন হয় আমি জানি না। আমি তো সবার কাজগুলাই করি। আমার সেটি বুঝতে পারছি, কিন্তু আমার একটু কম হলেই আমাকে কথা শুনতে হয়। আমি একা না, আমি সবার কথাই বলছি, আমাকে দিয়েই বলছি। আপনার পরিবারের পুরুষরা কি আপনাকে সহযোগিতা করছেন? না, আমার পুরুষরা আমাকে সহযোগিতা। আমার 3 ছেলে, 3জনই জব করে, আমার হাজবেন্ড করে, সবাই জব করে, বউ জব করে, সব এসে তাদের কথাগুলো বলে, তাদের কাজগুলো আমি করি। কিন্তু আমি তার বিনিময়ে কি পাই? ধন্যবাদ। আমি একটু লেখার সময় পাই না। আমি খুব খুশি হব যদি ওনার এই কথার সঙ্গে আমি একটু যুক্ত করতে পারি, যদি আপনারা অনুমতি দেন। সেটি হচ্ছে যে আপনি কি লক্ষ্য করেছেন যে আপনি মা হিসেবে আপনি একরকম ব্যবহার পান, স্ত্রী হিসেবে একরকম পান, পুত্রবধূ হিসেবে একরকম পান, কিন্তু সেই শাশুড়ি যখন আবার তার মেয়ের প্রতি ব্যবহার করেন তার ব্যবহারটি অন্যরকম হয়। সেই স্বামী যখন আবার নিজের বোনের প্রতি ব্যবহার করেন সেই ব্যবহারটি অন্যরকম হয়। অর্থাৎ এটা আমাদের দৃষ্টিভঙ্গির একটি বিষয়। আমরা সম্পর্ক ভেদে আমাদের এই সমাজে ব্যবহার এবং মূল্যায়নও বিভিন্নতার শিকার হয়। যখন আমরা মেয়ের প্রতি, নিজের কন্যার প্রতি আচরণ করি সেই আচরণটি একরকম হয়, যখন পুত্রবধূকে প্রতি আচরণ করি তার প্রতি আচরণটি আমাদের স্বভাবতই কিছুটি নির্মম হয়ে যায়। এবং আমরা যখন ঈদ করি তখনও আমরা খেয়াল করে দেখব পুত্রবধূরা সবসময় শ্বশুরবাড়িতে গিয়ে ঈদ করেন, কিন্তু মেয়েরা বাবার বাড়িতে গিয়ে ঈদ করবেন। মানে পুত্রবধূরা, আমি বোধহয় করলাম, পুত্রবধূরা করবে হলো শ্বশুরবাড়িতে, এবং মেয়েরা যারা আছে সেই শাশুড়িরই তারা করবেন মায়ের বাড়িতে। তো আমি তাহলে এই নারীকে, আমার গৃহেই যে 2 নারী, তাদের 2জনের প্রতি তো আমি ভিন্ন আচরণ করছি। এটা একটা মাইন্ডসেট, এটা একটা জঘন্য মনোভাব। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আরো অনেক 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 বেশি কাজ করতে হবে। আপনি নারীর ক্ষমতায়ন, অধিকার এবং উন্নয়নের ক্ষেত্রে পুরুষ সহযাত্রী হচ্ছেন কিনা সেই বিষয়টি আপনি কি দেখতে পাচ্ছেন? আমার কাছে মনে হয়, আমি ওনার সঙ্গে একমত, পুরুষ সর্বক্ষেত্রে সহযাত্রী হচ্ছেন না। পুরুষ যদি সহযাত্রী হতেন ঘরে নারী সহিংসতার শিকার হতো না। পুরুষ সহযাত্রী হলে নারী সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতো না। পুরুষ সহযাত্রী হলে নারী লাঞ্ছিত হতো না। পুরুষ সহযাত্রী হলে আমরা যেটাকে ইভটিজিং বলি, আমি নারী নির্যাতনই বলবো, সেটি শিকার হতো না। কাজেই পুরুষ সর্বক্ষেত্রে সহযাত্রী হচ্ছেন না। পুরুষ সহযাত্রী হচ্ছেন খুব কেপেবল কিছু মহিলাদের ক্ষেত্রে, যেখানে তারা জানেন যে আমার স্ত্রীটি খুবই শিক্ষিত, খুবই প্রতিবাদী, এখানে আমি সমস্যার সৃষ্টি করলে আমার নিজের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। ধন্যবাদ তারানা হালিম। আসাদুজ্জামান রিপন, আপনি কি বলবেন? আমি তারানা হালিমের শেষ কথার সাথে একমত পোষণ করি না, যে অনলি স্ত্রী ক্যাপাবল হলেই স্বামীর সমস্যা হতে পারে বলেই প্রতিবাদ করতে চায় না বা সাহস দেখেন, এটা ঠিক না। আমি রেদার মনে করি যে স্ত্রীকে এনকারেজ করে তারা। আজকে আমি যদি একেবারে আমার ডান পাশে যিনি বসে আছেন, সোফার আই নো, ওনার হাজব্যান্ড, উনি যদি ওনাকে এনকারেজ না করতেন, নিঃসন্দেহে আমি তাকে চিনি, আমি তাকে চিনি, নিঃসন্দেহে উনি করেন, আমি জানি। তো উচ্চস্বরে প্রতিবাদ করব।
যাক, তা আমরা জানলাম জানিস ভাই করে না ভোটে, কিন্তু এফবিসি ভোটে কিন্তু এটা এফেক্ট হবে, মনে রেখেন। তো যাই হোক, সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট যে সহযাত্রী হতে পারছে না, আপনি শ্রেণীটা যদি চিন্তা করেন যে আমাদের শিক্ষা সংস্কৃতি মূল্যবোধের কারণে কিন্তু স্বামী ভাই এরা সহযাত্রী, পুরো আমি কিন্তু শুধু স্বামী বলছি না, ভাই বলছি, শ্বশুর হতে পারে, মানে পুরুষের যে নারীর যেমন একটা পরিবারের সামগ্রিক পরিচয় আছে, পুরুষও তো আপনার তা কখনো সে বাবা, কখনো ভাই, কখনো স্বামী হতেই পারে, কখনো বন্ধু। তা আজকে যদি মূল্যবোধের ব্যাপারটা, এটা কিন্তু শিক্ষা সংস্কৃতির সাথে অনেকটা জড়িত। আগের দিনে যারা সেইভাবে লেখাপড়া করতে পারেনি, মানে অর্থাৎ আমরা যাদেরকে ক্যাপাবল, মানে লেখাপড়ার ক্ষেত্রে বলছি না, যদি আমাদের নোবেল লরেট প্রফেসর ইউনূসের কথাই যদি ধরি, তার অন্যান্য ভাইয়েরা যারা আছেন, আজকে ইউনূস সাহেবের মায়ের কারণেই তো একজন ইউনূস সাহেব এইভাবে মানে বিকশিত হয়েছেন, বড় হয়েছেন, শিক্ষিত হয়েছেন। অতএব নারীদের এই জায়গাটা তো আমাদের চিন্তা করতে হবে। সবচেয়ে যে কথা, এডুকেশনে আমাদের ইনভেস্টমেন্ট, এডুকেশনে আমাদের মোর ফোকাসটা দিতে হবে, আর কালচারালি আমাদের ভ্যালুসটা চিন্তা করতে হবে। যে ইফটিজিংয়ের কথা বলেছেন, আমাদের মেয়ের স্কুলে যাচ্ছে, আমি আজকে পড়ছিলাম যে ড্রপ আউট কেস হচ্ছে, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যেতে পারছে না, সেকেন্ডারির পরে টার্সিয়ারি লেভেলে যেতে পারছে না, বিকজ রাস্তায় গেলে ইফটিজিংয়ের সম্মুখীন হচ্ছে, আত্মহননের পথে আমাদের মেয়েরা বেছে নিচ্ছে, কর্মস্থলে যে তারা হয়রানির শিকার হচ্ছে, তাই না? এক্ষেত্রে মূল্যবোধের ব্যাপারটা আছে এবং এডুকেশনটা। ধন্যবাদ। আমরা আবার একটু অর্জনের জায়গাটাতেও আমাদের ফোকাস করা যায়, যে আমরা জেন্ডার প্যারিটি অর্জন করেছি, কিন্তু আমরা প্রাথমিকে এবং মাধ্যমিকে, তারপরে ধরুন আমাদের দেশের শিক্ষার হার, মানে আপনার জিপিএ 5 পেয়েছে এবং শিক্ষার হার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা বৃদ্ধি করতে হবে কাজে। এবং মেয়েরা এই যে বলছেন যে ইফটিজিং এর ব্যাপারটা, না সেটা মান বৃদ্ধি করার ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা জিনিস আমাদের অ্যাপ্রিসিয়েট করেন। কোন সেন্সে বলছি, যে যখন আমরা একটা ভালো কাজ করছি, তখন অ্যাকচুয়ালি আপনাদের অ্যাপ্রিসিয়েশন বিরোধী দলে থাকেন বা বড় একটা রাজনৈতিক দলের সদস্যতা, আপনারা অ্যাপ্রিসিয়েট করলে আমরা এনকারেজড ফিল করি। কারণ আমাদের মেয়েরা কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েরা পাশ করছে, বেশি মেয়েরা পাশ করছে ছেলেদের চেয়ে। শ্রোতা দর্শকদের এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান, তাহলে টেলিফোন অথবা SMS করতে পারেন 01752777222 এই নম্বরে। এছাড়া আপনারা আমাদের ইমেলও করতে পারেন। ইমেল পাঠাবার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করছেন আফরোজা ফারহানা আহমেদ। সম্পত্তিতে সমান অধিকারের ক্ষেত্রে নারী ও পুরুষের সম অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন কোনো আইন করা কি বাংলাদেশের বাস্তবতায় সম্ভব? বিচারপতি আব্দুর রউফ, সম্পত্তিতে সমান অধিকারের ক্ষেত্রে নারী ও পুরুষের যে সম অধিকারের বিষয়টি, সেটি বিবেচনায় নিয়ে কোনো নতুন আইন বাংলাদেশের বাস্তবতায় আসলে সম্ভব কিনা? সম্ভব, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব, বিশ্বের প্রেক্ষাপটে সম্ভব নয়। কারণ বাংলাদেশ, আমি মনে করব যে বিশ্বে একটা ইউনিক দেশ, আমি এটা খুব ভালো লক্ষণ দেখি। এবং সেদিক দিয়ে চিন্তা করলে পরে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই যে দায়িত্বের ভাগাভাগি এবং পার্টনারশিপ কনসার্ন এবং পার্টনারশিপ হিসাবে একটা জিনিস গড়ে তোলবার এবং সেখানে গড়ে তোলবার সুযোগ রয়েছে। কিন্তু বিচারপতি রউফ, যখন নারী নীতিতে সম অধিকারের কথা বলা হয়েছিল, তখন কিন্তু সম্পত্তিতে সম অধিকারের কথা বলার পরে কিন্তু সেটা নিয়ে অনেক বড় প্রতিবাদ হয়েছিল। তো এটা তো আইন করার ব্যাপারে তো প্রতিবাদ কোত্থেকে হয়েছে এটা বলা মুশকিল। আমার না সেটা এক একজনের মতবাদ আছে, এক একটা বলবে, কিন্তু দায়িত্ব যাদের পার্লামেন্টে যিনারা রয়েছেন তিনারা সেই প্রতিবাদে আগে বাদ পড়বেন কেন? তারা যেটা ঠিক সেটাই করবেন। আমার কোশ্চেনটা হয়েছে সারা দেশ নিয়ে চিন্তা করতে হবে, জনগোষ্ঠী নিয়ে চিন্তা করতে হবে, এবং এই জনগোষ্ঠী এবং দেশকে চিন্তা করে এটা বাংলাদেশ একটা ইউনিক দেশ, এটাকে এই প্রেক্ষাপটে নিতে হবে। যারা ইন্ডাস্ট্রি করছেন তারা বোঝেন যে বাংলাদেশটার গুণটা কোন জায়গায়।
এর জন্যে গুণ যে তারা নিজে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে যে আমার খাদ্যটা আমাকে জোগাড় করতে হবে। ধন্যবাদ বিচারপতি রৌফ। তারানা হালিম, বাস্তবতা আসলে কি? কোন ক্ষেত্রে? এই সম্পত্তিতে নারীদের যে সম্পত্তিতে নারীদের অধিকারের বিষয়টি বৈষম্যপূর্ণ অবশ্যই। কারণ যখন বলা হয় যে সম্পত্তিতে নারী সমানাধিকার পাবে না, তখন বিষয়টি অনেকটা এরকম দাঁড়ায়, অনেকেই এই যুক্তি দেন এবং দিয়েছেন অতীতে, আমি দেখেছি। সেটি হচ্ছে যে মেয়েরা তো স্বামীরও কিছু সম্পত্তি পায়, কাজে সেই ক্ষেত্রে পিতামাতার সম্পত্তিতে সমান অধিকার না পেলে ক্ষতি নেই। কিন্তু তারা এই প্রসঙ্গটি কিন্তু এড়িয়ে যান যারা এই বিষয় নিয়ে প্রতিবাদ করে, যারা মৌলবাদীরা রাস্তায় ছিলেন। সেটি হচ্ছে যে যখন একটি মেয়ে ডিভোর্সড হয় তখন কিন্তু তার স্বামীর সম্পত্তিতে কোনো অধিকার থাকে না। তাহলে সেই ডিভোর্সড মেয়েটি যদি তার পিতামাতার সম্পত্তিতে সমান অধিকার না পায়, তাহলে তার অবস্থাটা অনেকটাই কিন্তু খারাপ হয়ে যায়। আপনি সরকার দলীয় একজন সংসদ সদস্য, সেজন্য দর্শকের আসলে প্রশ্ন যেটি ছিল যে এক্ষেত্রে কোনো নতুন আইন করা সম্ভব কিনা। এখানে দুটো বিষয় আমার কাছে খুবই জরুরি মনে হয়েছে, কারণ আমরা একটা জাতীয় মহাকর্ম পরিকল্পনা করেছি জাতীয় নারী উন্নয়ন নীতি 2011-র ভিত্তিতে, এবং সেটিতে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন সবাই বসে আমরা বৈঠক করেছি এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করেছি। এখানে আমরা যেটি ধীরে এগোতে চাই, ধীরে এগোনোর অর্থ হচ্ছে এটি যে আপাতত নারীদের সম্পত্তিতে যে অধিকারটুকু আছে, নারী কিন্তু সেই অধিকারটুকু ভোগ করতে পারেন না ভাইদের জন্য। অনেক সময় দেখা যায় ভাইরা, বিশেষ করে গ্রামাঞ্চলে ভাইরা দখল করে নিয়ে যান, অথবা দেখা যায় যে তাদের নারীদের জোর কম বলে যেটুকু অধিকার আছে সেটুকুও তারা পান না। সেই অধিকারটুকু আমরা প্রথমে প্রতিষ্ঠা করতে চাই, তারপরে আমরা ধীরে ধীরে এগোতে চাই। কারণ আমাদের দর্শকরা আসলে কি বলছেন এই বিষয়টিতে। একজন দর্শক হাত তুলেছেন তৃতীয় সারিতে। ম্যাডাম বললেন যে আমাদের নারীদের সমধিকার আসলে মৌলবাদীরা রাস্তায় নামে। এর আগে এক বোন যেটা বললেন যে আমি ঘরে থাকি, রুমে থাকি, কিন্তু আমি শাশুড়ি হিসাবে থাকি। সে শাশুড়ি হিসাবে একটা আম্মা ডাক পায়, সে যখন আবার তার ছেলের কাছে মা একটা ডাক পায়, সে তার শ্বশুরের কাছে একটা বৌমা বলে ডাক পায়। এই যে একটা কত আনন্দের বিষয়। এখন এই বোন যদি তার স্বামীর খেদমত ব্যতীত, তার ছেলে বা অন্য অন্য আত্মীয় স্বজনের খেদমত ব্যতীত যদি বিমানবালায় যে অন্য কোনো পুরুষের খেদমত করে, অন্য কোনো পুরুষকে চা পান করায়, কফি পান করায় বা অন্য কোনো খাদ্য দেয়, সেটা কি তাহলে সভ্যতার ভিতরে আসবে? কিন্তু সেটি তো একটি আসলে সেটি তো একটি পেশা। এটা একটা পেশা। পেশা ঠিক আছে, যেমন পেশা আপনি যদি বলেন তাহলে সৌদি গভর্নমেন্টের দিকে তাকান। সৌদি গভর্নমেন্ট নারীদের উন্নয়নের জন্য তারা একটা আলাদা ব্যবস্থা নিয়েছে। যেমন যে নারীরা কি করবে, আলাদা কর্মস্থল করবে, ওখানে কোনো ছেলে থাকতে পারবে না, শুধু মহিলারাই ওখানে কাজ করবে, ওখানে কোনো ছেলে পুরুষ থাকবে না। এর আগে ম্যাডাম বলছেন যে বাংলাদেশে সব জায়গায় ধর্ষণ হচ্ছে। দেখুন, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নারীর অধিকার, মানবাধিকার, এটা আমাদের কোনো কথা না। এবং নারী একজন মানুষ, নারীকে যদি মানুষ হিসেবে দেখেন, নারীর জন্য আলাদা বাসস্থান, নারীর জন্য আলাদা কর্মস্থল, নারীর জন্য আলাদা কোনো কিছু করবার কোনো প্রয়োজন নেই। নারী আপনার দৃষ্টিতে নারীকে বোন হিসেবে দেখুন, আপনার দৃষ্টিতে নারীকে মা হিসেবে দেখুন, দেখবেন আপনার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তিত হলে নারী আপনার পাশে বসে আপনার বোনের মতোই কাজ করতে পারবে। ধন্যবাদ। বিচারপতি রৌফ, অধিকারের প্রশ্নর চেয়ে আগে চিন্তা করতে হবে মানুষ পৃথিবীতে অধিকার নিয়ে আসেনি, মানুষ পৃথিবীতে এসছে কর্তব্য নিয়ে। সেই জন্যেই তার সৃষ্টি সেরা। কর্তব্যটুকুন যদি আমরা করি মানুষ হিসেবে, মানবিক কর্তব্য, অধিকার আমার পিছনে আসবে। কিন্তু প্রশ্নটা হয়েছে পাশ্চাত্য বিশ্বের কথাটাই আমি বলছি, পাশ্চাত্য বিশ্ব এই অধিকারের উপর বেশি জোর দিয়ে কর্তব্যটা ভুলে ফেলেছে, এবং এই কর্তব্য ভুলে ফেলেছে বলে আজকাল পাশ্চাত্য বিশ্বে অশান্তির ভাবটা অনেক বেশি। আমরা প্রাচ্যে অনেকটা শান্তিতে রয়েছে এখন পর্যন্ত। যে ভোট প্রদান করা হয় তার চেয়ে আমাদের দেশের মহিলাদের ভোট প্রদান করতে যে যায় সেটা দর্শকের কাছ থেকে আবারও শুনে আসি। পেছনে একজন নারী দর্শক রয়েছেন, উনি হাত তুলেছেন। সম্পত্তি অধিকারের বিষয়ে বলতে যাচ্ছি যে তারানা হালিম, আপনার কাছে প্রশ্ন।
নারীর আসলে বাবার বাড়ি থেকে কোনো সম্পত্তি পায় না বলে বা ওই ধরনের অধিকার নাই বলে কি মনে হয় না যে পারিবারিক নির্যাতনটা একটু বেড়েছে? কারণ আমাদের স্বামীরা মনে করেন যে আমরা তো কিছুই নিয়ে আসিনি, আমরা খালি হাতে এসেছি, আর সে যদি আমাকে বঞ্চিত করে আমার ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। তো সেই হিসাবে কি এরকমই দাঁড়াচ্ছে না যে আমাদের সম্পত্তির অধিকারটা আমাদের জন্য সত্যিকার অর্থেই খুব বেশি রকমের জরুরি? নারীর কিন্তু পিতামাতার সম্পত্তিতে অধিকার নেই এটা ঠিক না, আছে, কিন্তু সেটি হচ্ছে কম, সেটি ভাইয়ের অর্ধেক। ধন্যবাদ, সেটাই আর কি। ধন্যবাদ। আরেকজন দর্শকের কাছে যাচ্ছি, মাঝখানে একজন আপনি। আচ্ছা, আমি বলতে চাই যে বাংলাদেশে যে সিধু সনদ যেগুলো সংরক্ষিত রাখা হয়েছে 16 আর 2 অনুচ্ছেদে, এগুলো আমি কি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন? সংবিধানের 16 এবং 2। সিধু সনদ আচ্ছা, ধন্যবাদ। আরেকজন দর্শকের কাছে যাচ্ছি, পেছনে একজন আপনি দাঁড়িয়েছিলেন। আমরা এখানে হচ্ছে সমান অধিকার সম্পত্তির কথা বলছি, কিন্তু আমরা সবাই মুসলমান এবং আমরা নামাজ রোজা করি। কেন করি? আমাদের কোরআন শরীফ বলেছে নামাজ রোজা করতে। হ্যাঁ, সুতরাং আল্লাহ কিন্তু কোরআন শরীফের সম্পত্তিটা ভাগ করে দিয়েছি। সো এই প্রশ্নটা কেন আসবে সম অধিকারের? আমরা যদি মুসলমান হই, নামাজ রোজা করি, তাহলে আমাদের আল্লাহর ওই আইনটাও মানতে হবে, আমি মনে করি। ধন্যবাদ। আসাদুজ্জামান রিপন, জি, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা আমি দুভাবে দেখতে চাই। অ্যাজ এ মুসলিম সেভাবে দেখতে চাই, একজন পুরুষ হিসেবে দেখতে চাই। আমাদের দেশে অনেকগুলো জেনারেল লজ আছে, একজন বিচারপতি আছেন, একজন তো সংসদ সদস্য আছেন। তো ওই জেনারেল লজে আমরা নারীর অধিকার থেকে সমস্ত সম্পত্তি অধিকার বলেন, সন্তানের অধিকার বলেন, অনেক কিছুই কিন্তু আমরা এনশিওর করতে পারি না। কেন পারি না? শুধু মুসলমান হিসেবে না, আপনার হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান, নানা ধর্মের এগুলো আমাদের দেশে, আমি অন্য দেশের উদাহরণ দেব না, আমাদের পার্টিকুলারলি এটা মোটামুটি যার যার ধর্মীয় নিয়ম অনুযায়ী এটা চলে। সরকার এই জায়গাটা খুব বাড়াবাড়ি করেন না, যদিও সরকার সিডো চুক্তিতে এসব নানা সনদে স্বাক্ষর করে আসেন, সরকার ইউনিভার্সাল হিউম্যান রাইটসও স্বাক্ষর করেছেন, কিন্তু সেইগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারছি না, হচ্ছে না। ঠিক একইভাবে সিডো সনদের কথা আমার এক বোন বলেছেন, সিডো সনদের যেই অঙ্গীকারগুলো, যে প্রমিসগুলো বাংলাদেশ করে এসেছে, তাতে করতে হলে তো আইন পরিবর্তন করতে হবে। তার মানে কি বাংলাদেশে আসলে সময় নেই, না আইন পরিবর্তন করতে হবে? কিন্তু এই যে ওনাদের সরকারই তো 6 বছর আছে এবং 2041 সাল পর্যন্ত থাকবে। প্রশ্নটা ওনাকে যদি জিজ্ঞেস করেন সবচেয়ে ভালো হয়। এবং রোজ কিয়ামত পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন, বোর্ড ফিল না করেন যে বারবার আমি উত্তরটা দিচ্ছি। সেক্ষেত্রে না, আমি যদি আপনার সাথে যদি আমাদের যে আগে যেভাবে কথা আমরা ইন্টারঅ্যাক্ট যদি এভাবে করি, খুশি মনে উত্তর দেব। রাইট, সেটা হচ্ছে কি যে এই যে আপনি বলেছেন যে মৌলবাদীদের বিরোধিতার কারণে আপনারা আইনটি করতে পারেননি, চেঞ্জ করতে পারেননি। না, তারা বিরোধিতা করেছিলেন, এটা বলিনি, কারণ আইনটি হয়নি। হয়নি কেন? এটা তো বাংলাদেশ গভর্নমেন্ট তো প্রমিস বাউন্ড বাই সাইনিং দ্য সিডো, তাই না? ডিক্লারেশন, ওখানে তো প্রমিস বাউন্ড, কিন্তু করতে পারেন না কেন? করতে পারেন না এই কারণে যে এতে করে হবে, এটা হিন্দু বা মুসলমানের বিষয় না, মানুষের ধর্মানুভূতিতে আঘাত লাগতে পারে। না, আইন কিন্তু এটা বিষয় না। নারী উন্নয়ন নীতি একটা অংশে আছে যে সম্পত্তিটা সে পায় ইসলামের বিধান অনুসারে, সেই সম্পত্তিটা যেন সে স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারে, সেটার জন্য ব্যবস্থা গ্রহণ। এটা কিন্তু একদম ভিন্ন বিষয়। কিন্তু নারী উন্নয়ন নীতি যেটা আছে সেটি কিন্তু আপনারা ফেলে রেখেছিলেন। না, এটার জন্য কিন্তু কোন আইন প্রয়োজন? এটা কিন্তু এটা নারী তার যে সম্পত্তির অধিকারটুকু তিনি পাবেন, সেই অধিকারটুকুই তো সে পায় না, যেটা কোরআন হাদিসে তাকে দিয়েছে। পায় না বিকজ আমাদের দেশের নন গভর্নেন্স। বাংলাদেশে সেই বাস্তবতা নেই, এটা আমি বলছি না। আমি বলছি সিডো চুক্তি যদি পুরোপুরি বাস্তবায়ন করতে হয়, তাহলে এটা অনেক ক্ষেত্রেই এখানে যে সমস্ত গভর্নমেন্ট ছিলেন, আছেন, থাকবেন, তাদের পক্ষে এটা খুব সেনসিটিভ, এটা তারা আইনটা পরিবর্তন করতে পারবে না। আমি একটু রুবানা হকের কাছে এই পর্যন্ত পারেননি, ভবিষ্যতে পারবেন কিনা ভেরি ডিফিকাল্ট। সিডোতে অনেক কিছুই আছে, চুক্তি নিয়ে ওনারা কথা বলেছেন। আমি খুব অন্যায় হবে যদি প্রথম সারিতে যিনি বসে আছেন উনি খুব আবেগপ্রবণ হয়ে কতগুলো কথা বলেছেন ওনার সংসার নিয়ে। শুধু আপনাকে এটা বলি যে বিবিসি 100 উইমেনের যে 1 বছর আগে হয়েছিল লন্ডনে, এই সম্মেলনে আমরা সবাই কিন্তু 100 জন ছিলাম, তার মধ্যে 80 জন কিন্তু ভোট দিয়েছিল যে যারা কোনো
কাজ করেন না আপাত দৃষ্টিতে, যারা বাড়িতে থাকেন তাদের একটা কিন্তু এটা যেন একেবারে না হয়, যেন অবৈতনিক না হয়। হ্যাঁ, এবং আমরা কিন্তু 100 জনের মধ্যে 80 জন কিন্তু আসলে এটার পক্ষে আমরা ভোট দিয়েছিলাম। কাজে আপনাকে অভিনন্দন, আপনি অনেক সাহসে কথা বলেছেন। আর আপনি পেছন থেকে যা বলছিলেন, শুধু আপনাকে সবিনয় এটুকুন বলতে চাই যে আমি আশা করি যে আপনি কখনো কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে গেছেন। গার্মেন্টস ফ্যাক্টরির মহিলারা কিন্তু সবসময় সকলে বাড়ি থাকে না, ওরা ডরমিটরিতে থাকে, অনেক কষ্টে থাকে। যাদের কেউ নেই তারা কি করে খাবে? আমার কাছে আপনার বিনীত প্রশ্ন, আপনি পরে উত্তর দিন। ধন্যবাদ রুবানা হক। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে যারা উপস্থিত আছেন সবাইকেই। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা মতামত দিয়েছেন, প্রশ্ন করেছেন, এবং দুঃখ প্রকাশ করছি অনেকেই হাত তুলেছেন কিন্তু সবাইকে আসলে কথা বলার সুযোগ দিতে পারিনি, সেজন্য বরাবরের মতোই ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে চাঁপাইনবাবগঞ্জে। সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি।